স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। নেপালে আটকা পড়েছেন প্রায় 10,000 অবৈধ বাংলাদেশি। ভূমিকম্পের পর এখন তারা নিঃস্ব, মাথার উপর ছাদ নেই, কাজ নেই, দেশে ফিরে আসবেন সে উপায়ও নেই, কেননা তাদের কাছে নেই পাসপোর্ট বা বৈধ কোনো কাগজ। ভূমিকম্প বিধ্বস্ত নেপাল থেকে ফিরে জানাচ্ছেন অনুপম দেব। কাঠমান্ডুর বসুন্ধরায় বাংলাদেশি দূতাবাস। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন রফিক ও তার বন্ধু হেলাল। চোখে মুখে হতাশা। তাদের মতো আরো অনেকেই প্রতিদিন ভিড় করছেন দূতাবাসের সামনে। ভূমিকম্পের পরের কয়েকদিনে প্রায় সব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আটকা পড়েছেন কেবল এরা। এমবিসিতে বলতেছে যে তোমরা যে দিক গেছো ওই দিকতে যাও। আমরা বললাম যে আমরা তো এখন চিনি না, কিভাবে যান? এ বলো যে চেষ্টা করো গা, না যেতে বলো তো নাই, বলো যে আমাদের কিছু করার নাই। অনুমান করা হয় প্রায় 10,000 বাংলাদেশি অবৈধভাবে বাস করছেন নেপালের বিভিন্ন জেলায়। পাসপোর্ট নেই, বৈধ কোনো কাগজও নেই। এখানে আমরা বাংলাদেশ থেকে নিচে থেকে আসছি, গাড়ি থেকে, অবৈধভাবে গাড়ি থেকে আসছি। এখন কি অবস্থা আপনাদের? এখন আমাদের অবস্থা তো খুবই খারাপ, যেহেতু এখানে খাওয়া থাকার ব্যবস্থা নেই। নিজেরা যে রুম নিয়ে থাকতাম ওই রুমের কোনো ব্যবস্থা নেই। এখন রাস্তায় আছি বর্তমানে। তবে বৈধ বা অবৈধ সব বাংলাদেশিদের নিরাপত্তায় যথাসাধ্য করার কথা বলছে নেপালে বাংলাদেশ দূতাবাস। আমরা চেষ্টা করছি ওনাদেরকেও সাহায্য করা যায় কিনা। আমরা ওনাদেরকে বলেছি ওনাদের কাছে যার যা মানে আইডেন্টিফিকেশন, যা ডকুমেন্টস আছে নিয়ে আসলে পরে আমরা যেভাবে সম্ভব ওনাদেরকেও দেশে পাঠানোর যে মানে যতটুকু সহযোগিতা করা যায় আমরা অবশ্যই সহযোগিতা করব। টাকার লোভে দালালের খপ্পরে পড়ে যাতে কেউ বিদেশ না যান, আটকে পড়াদের এখন এটাই একমাত্র আকুতি। ভিডিওগ্রাফার হায়দার আলীকে সাথে নিয়ে অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপাল থেকে ঘুরে এসে আলোচনার জন্য যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম দেব। জানবো তার কাছ থেকে বিস্তারিত। অনুপম, প্রথমেই জানতে চাই যে 10,000 সংখ্যাটি আপনি পেলেন কোথায়? 10,000 সংখ্যাটি আসলে দূতাবাসের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। যদিও সঠিক কোনো সংখ্যা নেই, সঠিক কোনো সংখ্যা আসলে বা ঠিকানা, কারো তালিকা এই ধরনের কোনো কিছুই বাংলাদেশ দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাছে নেই। কিন্তু তারা যখন বাংলাদেশিদের নিয়ে নেপালে যারা কাজ করেন, বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন, কারখানা যারা কাজ করেন, তাদের কাছ থেকে আসলে এই সংখ্যাটি ধারণা করা হয়েছে এবং সেটি আসলে একেবারেই অনুমান। হয়তো সংখ্যাটি আরো বেশিও হতে পারে, কিছুটা কমও হতে পারে। কিন্তু নেপালে বাংলাদেশের যে দূতাবাস, তারা কি এই বিষয়টি নিয়ে কাজ করছে যে অন্তত তাদের তালিকা করা, তারা যাতে একটা যোগাযোগ করতে পারে? কারণ আমরা জানি এর মধ্যে একটা হট নাম্বার দেওয়া হয়েছিল যোগাযোগ করবার জন্য। কেউ সেখানে যোগাযোগ করছেন কিনা? হট নাম্বারটা মূলত জাহিদ দেয়া হয়েছিল যে বাংলাদেশ থেকে বৈধ পথে যারা বিভিন্ন কাজে, যারা পর্যটনের কাজে, আমরা জানি অনেকেই সেখানে নাটক বা সিনেমার শুটিংয়েও গিয়েছিলেন, অনেকে পর্বতারোহী ছিলেন, এই ধরনের নানা ধরনের কাজে যারা সেখানে বৈধ পথে, সড়ক পথে অথবা বিমান পথে গিয়েছেন, তাদের জন্যই ছিল হট নাম্বারটি। কারণ দূতাবাস থেকে আমাদের যেটি বারবার বলা হয়েছে যে তারা খুবই চেষ্টা করছেন যারা অবৈধ পথে বাংলাদেশি নেপালে গিয়েছেন তাদেরকে ফেরত পাঠানোর জন্য, কিন্তু এটিও আসলে দূতাবাসের জন্য খুব একটা সহজ কাজ না। কারণ এদের মধ্যে দুই ধরনের অবৈধ অধিবাসী আছেন, যারা একেবারেই দালালের সহায়তায় কোনো ধরনের কোনো কাগজপত্র ছাড়াই নেপালে গিয়েছেন। আবার আরেক ধরনের আছেন যারা বৈধ ভিসায় গিয়েছেন, কিন্তু 30 দিনের যে ভিসা ছিল সেই ভিসার পরেও তারা হয়তো 2 বছর 3 বছর থেকেছেন। সেই ক্ষেত্রে তাদেরকে বৈধভাবে ফেরত পাঠানোটা আসলে বাংলাদেশের পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যাবে। এবং সেটা যদি এত বড় সংখ্যায় হয়, যদি 1000ও হয় সেটা, বা 2000 3000 যেই সংখ্যাই হোক, সেটির জন্য কিন্তু সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে নেপাল সরকারের আসলে বিশেষ এক ধরনের চুক্তি লাগবে। এই চুক্তি ছাড়া আসলে দূতাবাসও কতটুকু করতে পারবে এই বিষয়ে আসলে আমি নিজেই সন্দিহান। অনুপম, নেপালে এই যে যারা অবৈধভাবে যাচ্ছেন তাদের কর্মসংস্থানের সুযোগ কেমন, এবং সেটা আসলে বৈধভাবে করার কোনো সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে? জাহিদ, নেপালের অর্থনীতি আসলে বাংলাদেশের চেয়ে অনেকটাই দুর্বল এবং বাংলাদেশ থেকে যারা গিয়েছেন তাদের সাথে তো আমি কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে তারা যখন দালালের খপ্পরে পড়ে যান তখন অন্য যে দেশগুলো আছে, অর্থাৎ ইউরোপিয়ান যে দেশগুলো বা মিডল ইস্টের যে দেশগুলো, সেগুলোতে তারা যেরকম জানেন যে প্রচুর পরিমাণে অর্থ হয়তো তারা উপার্জন করতে পারেন। নেপালে যারা গিয়েছেন তাদেরকেও কিন্তু দালালের মাধ্যমে যারা গিয়েছেন, দালালরা কিন্তু তাদেরকে সেই স্বপ্নই দেখিয়েছে যে মাসে 40, 50, 60 হাজার টাকা তারা রোজগার করতে পারবেন। এবং নেপাল সম্পর্কে কোনো ধরনের ধারণা না থাকায় কিন্তু তারা দালালের কথায় বিশ্বাস করে সেখানে গিয়েছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে তারা 3-4 হাজার টাকা বেতন, কেউ হয়তো 5-6 হাজার টাকা বেতনে সেখানে বসবাস করছেন। কিন্তু জিনিসপত্রের দাম, ঘর বাড়ির ভাড়া, সেগুলোর কারণে আসলে তারা যে খুব একটা ভালো আছেন সেটা বলা যায় না। এবং বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন সেখানে, তারাও কিন্তু খুব ভালোভাবে যে সেখানে দিন যাপন করছেন বিষয়টা কিন্তু এরকম না।
জাহিদ, এই যে যারা অবৈধভাবে সেখানে আছেন তাদেরকে যদি ফেরত আনতে হয়, আপনি যেটা বললেন যে এটা আসলে একটা খুব দুঃসাধ্য কাজ, কিন্তু কাজটি শুরু করতে হলে কোথা থেকে শুরু করা প্রয়োজন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কি ধরনের উদ্যোগ নিলে পরে এই মানুষগুলি ফিরে আসা সহজ হবে? জাহিদ, আপনি জানেন যে বিভিন্ন দেশে এরকম, যেমন মালয়েশিয়ায় আমরা জানি, সৌদি আরবে জানি, এরকম মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে, ইউরোপিয়ান অনেকগুলো দেশে কিন্তু এরকম উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য যেসব দেশ থেকে কর্মসংস্থানের জন্য বা একটু বেশি উপার্জন করার জন্য যারা দালালের মাধ্যমে বা অন্য যেসব উপায় আছে সেই উপায় অবলম্বন করে যারা যান, এবং তাদের সংখ্যা যখন অনেক বেশি হয় তখন সাধারণত যেটি হয় যে বাংলাদেশ সরকারের সাথে সেই দেশের সরকারের এক ধরনের আনুষ্ঠানিক চুক্তি হয়, এবং সেই চুক্তিটা হতেও কিন্তু অনেক সময় লাগে। মালয়েশিয়ায় আমরা যেমন জানি কিছুদিন আগে বেশ বড় সংখ্যক, বেশ কয়েক লাখ বলতে গেলে অবৈধ বাংলাদেশিকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে আসলে সেটা কোনোভাবেই করা সম্ভব না। আমাদের দূতাবাসের রাষ্ট্রদূত যিনি আছেন তিনি অবশ্য আমাদের বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তারা চেষ্টা করবেন, কিন্তু সেটি আসলে আইনি প্রক্রিয়ায় সেটি করা সম্ভব না। একমাত্র উপায় হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি নেপাল সরকারের সাথে সেটি নিয়ে আলোচনায় বসে এবং যারা আছেন তাদেরকে হয় সেখানে বৈধ করে দেওয়া অথবা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, সে ব্যাপারে আলোচনা শুরু করে। কিন্তু সেই আলোচনাটি আসলে এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ আপনি জানেন নেপালের অবস্থা আসলে একেবারেই বিধ্বস্ত এখন। তারা যেই নিজেদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটি সামলাতেই হয়তো তাদেরকে আরো কয়েক বছর লেগে যেতে পারে পুরোপুরি স্বাভাবিক হতে। সেই ক্ষেত্রে আসলে এই মুহূর্তে নেপালে যারা আটকা পড়েছেন অবৈধ বাংলাদেশি, তাদেরকে ফিরিয়ে আনাটা আসলে খুবই দুঃসাধ্য একটা বিষয় হয়ে দাঁড়াবে বাংলাদেশের পক্ষে। অনুপম, আমরা একটু এই সুযোগে জানতে চাই যে এই যে বিধ্বস্ত নেপাল আপনি দেখে এসেছেন, সেখানে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে কিভাবে, প্রক্রিয়াটা কি, এবং সেখানে সরকার এবং অন্যান্যদের, মানে আমরা জানি যে এই ধরনের বড় ধরনের যখন দুর্ঘটনা হয় সেখান থেকে আসলে ফিরে আসা খুব কঠিন, কিন্তু তারপরেও একটি প্রক্রিয়া নিশ্চয়ই সেখানে শুরু হয়েছে। আমরা হাইতিতেও দেখেছি এরকম, এর চেয়ে আরও ভয়াবহ অবস্থা ছিল সেখানেও আমরা এখন দেখেছি যে তারা ঘুরে দাঁড়িয়েছে। নেপালের প্রক্রিয়াটি কি, এবং সেই ক্ষেত্রে আমরা যারা তাদের প্রতিবেশী আছে তাদের, বাংলাদেশ, ভারত বা অন্যান্য দেশ, তারা এখানে কতটুকু কিভাবে কন্ট্রিবিউট করতে পারে? জাহিদ, আসলে গতকাল জানেন আপনারা নেপালের পক্ষ থেকে, গতকাল পরশু 2 দিন ধরেই নেপালের পক্ষ থেকে জানানো হচ্ছিল, এবং আজকে আমরা সংবাদেও দেখেছি যে যারা বাইরে থেকে স্বেচ্ছাসেবী সেখানে গিয়েছেন, উদ্ধারকর্মী যারা গিয়েছেন, তাদেরকে ফিরে যাওয়ার জন্য নিজ নিজ দেশে সরকার আহ্বান জানিয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে আপনি জানেন একটি মেডিকেল টিম, 17 জনের সেনাবাহিনীর একটি মেডিকেল টিম সেখানে কাজ করছে। আমরা সেখানে গিয়ে এসেছি, তাদের সাথে কথাও বলেছি। বাংলাদেশের ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু যাওয়ার কথা ছিল নেপালে, এবং অত্যাধুনিক যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম নিয়ে সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু নেপাল সরকারের পক্ষ থেকে না করে দেয়ায় আসলে বাংলাদেশ সেখানে উপস্থিত হতে পারেনি। এবং আরো অনেকগুলো দেশের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। কিন্তু পুরো নেপালে যে হাজার হাজার ঘরবাড়ি, মন্দির এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছে, সেগুলো উদ্ধারের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি বলুন, সরঞ্জাম বলুন, কোনো কিছুই কিন্তু নেপালের নেই। সেই ক্ষেত্রে আসলে নেপাল সরকার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে তার জনগণকে কোনো দেশের, প্রতিবেশী দেশ বা অন্যান্য দেশ যেগুলো রয়েছে সেগুলোর সাহায্য ছাড়া কিভাবে পারবে, সেটিও আসলে একটি কষ্টকর বিষয়। তবে আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন জায়গায় গিয়েছি, যেসব জায়গায়, অনেক জায়গায় আমরা গিয়েছি যেখানে আমরাই প্রথম গিয়েছি ওই এলাকার বাইরে থেকে, এবং কোনো নেপালের কোনো গণমাধ্যম অথবা নেপালের কোনো সরকারের কোনো কর্তা ব্যক্তিও সেখানে পৌঁছাননি। সেই সব জায়গায় কিন্তু আমরা দেখছি নেপালের যারা স্থানীয় জনগণ আছেন, যারা ভূমিকম্প বিধ্বস্ত হননি, ভূমিকম্পের ফলে হয়তো খুব একটা ক্ষতিগ্রস্ত হননি, তারাই কিন্তু নিজ উদ্যোগে এগিয়ে আসছেন এবং যারা সবকিছু হারিয়েছেন তাদেরকে সহায়তা করছেন স্থানীয়ভাবে। সুতরাং এখন যে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা যতটা না সরকারের পক্ষ থেকে হচ্ছে তার চেয়ে বেশি স্থানীয় জনগণের উদ্যোগে হচ্ছে, এবং এটা আসলে অনেক আশার একটি বিষয় হলেও একই সাথে একটু কষ্টসাধ্য, কারণ হচ্ছে স্থানীয় জনগণ যাদের ধীরে ধীরে রিসোর্স ফুরিয়ে আসছে তাদের পক্ষে এটি করতে যে জায়গায় 1 বছর লাগতো সেই জায়গায় হয়তো আরেকটু বেশি সময় লাগবে। অনুপম দেব, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।